ইন দ্য মিন টাইম সরকার যদি চায় ওই অ্যাকাউন্ট থেকে টাকাও তুলে নেয়। যদি ব্যাংকিং চ্যানেলে আসে কোশ্চেন রেজ হচ্ছে না, যদি ব্যাংকিং চ্যানেলে না আসে খুবই সমস্যার সম্মুখীন সেই করদাতার হতে হবে। তখন বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এগেইনস্টে কি করবে? ফ্ল্যাগ রেজ করবে যে এভাবে কেন আসলো। বাংলাদেশে ইনকাম করলে যে স্ল্যাবে পড়ে তার ট্যাক্স পরিগণনা হয়তো ঠিক ওইভাবে ট্যাক্স পরিগণনা করা হবে এবং সাথে জরিমানা যুক্ত হবে। ধরেন আপনি বাংলাদেশে একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, আপনি একদমই সোজা বাংলাদেশের যে অ্যাকাউন্ট সেখানে টাকা আনছেন না। আমরা ধরে নিই যে আপনার একটা বিদেশে অন্য কোনো একটা দেশে একটা অ্যাকাউন্ট আছে, ধরি আপনার ইউএসএ তে একটা অ্যাকাউন্ট আছে। ওই যে ইউএসএ তে একটা অ্যাকাউন্ট আছে বা ভার্চুয়াল অনেকগুলা কারেন্সি এখন আছে পৃথিবীতে, তো এইসবের কোনো একটা অ্যাকাউন্টে আপনার ওই পেমেন্ট আপনি কনভার্ট করে নিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে বাংলাদেশে কোথাও আপনার দেখানোর সুযোগ নেই। এমন যদি হয় যে ওইখান থেকে একটা জায়গায় আপনি জমাচ্ছেন, আপনি ইনকাম করছেন ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েট করে, সেখান থেকে আপনি অল্প 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 করে 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 একটা বড় অ্যামাউন্ট হয়েছে, এটা ইউএস এর একটা অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার করে বাংলাদেশের কোনো একটা অ্যাকাউন্টে এনেছেন, সেক্ষেত্রে এটা দেখানো যাচ্ছে। কিন্তু যতদিন পর্যন্ত বাংলাদেশের অ্যাকাউন্টে না আসছে ততদিন পর্যন্ত এটা দেখানোর কোনো সুযোগ নেই। যদি আপনি বিদেশে থাকেন এবং বাংলাদেশে রিটার্ন জমা দিচ্ছেন যথারীতি, তাহলে ওই দেশের আপনি যে ইনকাম করছেন তার সপক্ষের ডকুমেন্টস থাকতে হবে। আমরা ধরি যে আপনি চাকরিজীবী, তাহলে যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন তারা আপনাকে একটা স্যালারি স্টেটমেন্ট দিচ্ছে এবং এই স্যালারি স্টেটমেন্ট অনুযায়ী ওই দেশে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। তাহলে দুইটা ডকুমেন্টস যদি একত্রিত করেন তাহলে আপনার সপক্ষে একটা শক্ত ডকুমেন্টস হয়ে যাচ্ছে এবং ওইখানে যে টাকাটা জমা আছে ওই সমপরিমাণ টাকা বাংলাদেশে যদি রেমিটেন্স আকারে পাঠিয়ে থাকেন তাহলে কি একটা যোগসূত্র মিলে গেল যে ওইখানে আপনি 30 লাখ টাকা ইনকাম করছেন এক বছরে, বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন 30 লাখ টাকা। এটা কোনো ব্যারিয়ার নেই, দুই পাশেই কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। এখন ওই পাশে আপনি 30 লাখ টাকা পেয়েছেন, এই পাশে টাকা এসেছে বেশি, তখন বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এগেইনস্টে কি করবে? ফ্ল্যাগ রেজ করবে যে এভাবে কেন আসলো। আপনার ওই পাশে ইনকামকৃত যে ডকুমেন্টসগুলো আছে সপক্ষে আমার সোর্স অফ ইনকাম ধরি ব্যবসা, তাহলে যদি ওই পাশে আমি ব্যবসা হয় তাহলে তো আমার তো আসলে আনলিমিটেড ইনকাম হইতে পারে। আমার তো আর এই পাশে তার সপক্ষে তেমন শক্ত কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। ওই দেশে যে বিজনেস করতেছি সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনকৃত সার্টিফিকেট, কোম্পানির ট্রেড লাইসেন্স, আনুষঙ্গিক যদি কোনো অনুমোদন নিতে হয় সে সকল প্রমাণাদি এবং ওই দেশের যে ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো দেওয়ার পরে যদি লিমিটেড কোম্পানি তাহলে অডিট রিপোর্ট থাকে, এই সকল ডকুমেন্টস একত্রিত করে যখন আপনি বাংলাদেশে ঘোষণা দিচ্ছেন যে আমার এত টাকা ইনকাম হয়েছে, তাহলেই মোটামুটি আপনার পক্ষে একটা শক্ত ডকুমেন্টস হয়ে গেল এবং ওটাই সোর্স অফ ইনকামের ডকুমেন্টস হিসেবে বাংলাদেশ গভর্নমেন্ট প্রাথমিকভাবে কাউন্ট করবে। কেউ যাচ্ছে অবৈধ পথে, যেটাকে আমরা বৈধ পথ বলছি না, কেউ যাচ্ছে ট্যুরিস্ট ভিসায় যে থেকে যাচ্ছে, কেউ যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায়, পরবর্তী সময়ে ওই কোম্পানি এক্সিস্ট করছে না বলে সে আবার নিজের যে ডকুমেন্টসগুলো আছে লিগ্যাল ডকুমেন্টস সেটা নবায়ন করতে পারছে না, অনেকে তো ইচ্ছাকৃতভাবেই করছে না। সরকার প্রথমেই ঘোষণা দিচ্ছে যে আপনি বৈধ কি না, অবৈধ হলে যে দেশে আছেন ওই দেশ থেকে প্রপার ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ খুবই কম, তাহলে গভর্নমেন্ট আপনার এগেনস্টে এরকম স্টেপ নিতে পারে না বা নেয় না। তখন দেখা যাচ্ছে বাংলাদেশে যেটা সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা আসে, যেটা একদমই অবৈধ পদ্ধতি। সেক্ষেত্রে সরকার অবশ্যই ওই যে করদাতা বিদেশে আছেন তার তো সম্পদ বাড়ছে, যদি ব্যাংকিং চ্যানেলে আসে কোশ্চেন রেজ হচ্ছে না, যদি ব্যাংকিং চ্যানেলে না আসে অবশ্যই কোশ্চেন রেজ হচ্ছে এবং পরবর্তী সময়ে এটা নিয়ে খুবই সমস্যার সম্মুখীন সেই করদাতার হতে হবে। 19 পেনটা এ বলা হয়, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার যে অবৈধ সম্পদগুলো আছে সেগুলো ট্যাক্স দিয়ে দেখাই দেওয়া, 10% ট্যাক্স দিয়ে আপনি দেখাই দেন বা জায়গা হিসেবে, ফ্ল্যাট হিসেবে, হ্যাঁ, এগুলো হিসেবে একটা আইন করে দেওয়া ছিল শিডিউলে, ওই শিডিউল অনুযায়ী দেখাই দিলেন। আর যদি ওই সুযোগগুলো না থাকে তখন আপনার যথারীতি আয় হিসেবে প্রথমে গণ্য করবে। আমি ধরি যে আপনার একটা বিল্ডিং আছে, বিদেশ থেকে অবৈধ পথে যে টাকা আসে হুন্ডির মাধ্যমে সেটা দিয়ে আপনি করছেন, ওইটার মূল্যমান সরকার নির্ধারণ করলো যে একদম সর্বনিম্ন যদি হয় এই বিল্ডিংটার দাম আমরা ধরলাম 5 তলা একটা বিল্ডিং, খরচ হচ্ছে না 3 কোটি টাকা, তাহলে এই 3 কোটি টাকা আয় হিসেবে গণ্য হবে। এরপর যথারীতি বাংলাদেশে ইনকাম করলে যে স্ল্যাবে পড়ে তার ট্যাক্স পরিগণনা হয়তো ঠিক ওইভাবে ট্যাক্স পরিগণনা করা হবে এবং সাথে জরিমানা যুক্ত হবে। যে 50 কোটি টাকা ইনকাম হয়েছে, 20 কোটি টাকা সে ইনকাম ট্যাক্সে ঘোষণা দিচ্ছে আমার 20 কোটি টাকা ইনকাম হয়েছে, 30 কোটি টাকা দেখায় নাই। সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাথমিক যে করণীয় সেটা হচ্ছে তারা প্রথমে চিঠি পাঠায়, চিঠি পাঠাইলে যদি করদাতা
তার সঠিক জবাব দেয় এবং আয়কর বিভাগ যদি মনে করে যে না ঠিক আছে, তাহলে ঠিক আছে। আয়কর বিভাগ চেষ্টা করে তার থেকে কর নিয়ে নেওয়ার, একটা অ্যাসেসমেন্ট করে নেয়। অ্যাসেসমেন্ট করে তাকে বলে যে আপনার এত টাকা কর ফাঁকি হয়েছে, আপনি এটা দিয়ে দেন। দিল না, তখন আয়কর বিভাগ যেটা করতে পারে সেটা হচ্ছে যে রেঞ্জ অথবা কমিশনার তাদের অনুমতি নিয়ে ওই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে করদাতার, ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেয়। তখন করদাতা যথারীতি একটু বিপদে পড়ে যায়, সে তখন চলে আসে নেগোসিয়েশনের জন্য যে আমি কর দিয়ে দিচ্ছি, অথবা আপিলে যাই, ট্রাইব্যুনালে যাই। ইন দ্য মিন টাইম সরকার যদি চায় ওই অ্যাকাউন্ট থেকে টাকাও তুলে নেয়, অনেক ক্ষেত্রেই টাকা তুলে নেয়। আমরা যদি ধরি যে প্রবাসী একটা নোটিশ পেয়েছেন, আপনার কাছে ইমেইল আকারে যেতে পারে, বা আপনার আপনি যেহেতু বিদেশে আছেন, দেশে আপনার যে স্থায়ী ঠিকানা আছে বা যে ঠিকানা উল্লেখ করা আছে সেই ঠিকানার মাধ্যমে আপনার কাছে একটা নোটিশ পৌঁছেছে। তো আপনি যেটা জানতে পেরেছেন, তো বাংলাদেশে তো আপনার অবশ্যই বৈধ প্রতিনিধি আছে। এটা আপনার ফ্যামিলি মেম্বারও হইতে পারে, আবার আপনার নিযুক্ত কোনো আইনজীবীও হইতে পারে। আপনার যেই থাকুক তার মাধ্যমে নোটিশ প্রেরিত যে কর সার্কেল, সেই সার্কেলে যোগাযোগ করবেন এবং ওই নোটিশে আপনার সপক্ষে যে উত্তর আছে, যে ব্যাখ্যা আছে, এটা আপনার বৈধ প্রতিনিধির মাধ্যমে সেখানে যোগাযোগ করে জমা দিলে আশা করা যায় প্রবাসী হিসেবে আয়কর বিভাগ আপনাকে খুবই সহযোগিতা করবে।